যে এবার সুন্দর করে একটা বোতল বানিয়েছেন, ডাইস দিয়ে বানিয়েছেন বিশ্বের দরবারে সুন্দরবনের মধুকে উপস্থাপন করার জন্য। কি বলেন, সুন্দর হয়েছে না? আচ্ছা, এটা যে মানুষকে প্যাকেট আকারে দিবে, এটা উনি প্যাকেট বানিয়েছেন। আচ্ছা, এত সুন্দর করে যে সুন্দরবনের মধুটা উনি মানুষের সামনে উপস্থাপন করতে চাইছেন, একটা বিদেশের একটা মানুষকে যদি দেওয়া হয় তাহলে এটা কেমন হবে? খুব সুন্দর হবে না জিনিসটা? ভাইয়ের জন্য সবাই একটা হাততালি দিতে পারবেন না? আপনারা কখনো কল্পনা করছেন যে মধুকে এত সুন্দরভাবে উপস্থাপন করতে হবে? আমরা মনে করছি যে মিনারেল ওয়াটার বোতল 2 টাকা দিয়ে কিনবো, পানি দিয়ে একটু শুকাই টুকাই ভিতরে একটা কাপড় দিয়ে মুছে টুচে ওখানে মধু ভরে বিক্রি করবো, এভাবেই তো বেচা হচ্ছে, তাই না? অথবা 7-আপের বোতল বিক্রি হচ্ছে। এরকম একটা প্যাকিংয়ের মধ্যে সুন্দরবনের মধু যদি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যায়, অথবা সিএফ স্যারের কাছে যায়, অথবা সচিবের কাছে যায়, অথবা ফরেনারদের কাছে যায়, তাহলে একটা তাদের প্রেজেন্ট, তাদের অনুভূতিটা অন্যরকম হয়ে যাবে। তো সুন্দরবনের মধুকে আমরা এত দামি একটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করলাম। মার্কেটিং ছাড়াই উনি ব্যাপকভাবে মধু বিক্রি করেন বাংলাদেশের মধ্যে। অনলাইনে পেজ আছে। জি, অনলাইনে পেজ আছে। আচ্ছা, এতক্ষণ মধু করলাম, মধুই যদি না খাওয়াই, মধুই যদি না দেয়, তো এই অনুষ্ঠানটা তো মধুময় হবে না। তো এই মধুতে আমি স্যারকে আমাদের সবার পক্ষ থেকে উপহার হিসেবে দিতে চাই। আচ্ছা, আর আমাদের ডিএফও স্যার যদি সুস্থ থাকতেন, উনি বলতেন আমি আপনার এই অনুষ্ঠানে মিস করতাম না। তো ওনার জন্য আমার তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে এই সুন্দরবনের এত সুন্দর মধুটা একদিকে যাচ্ছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা। ভালো আছে? অনলাইনে অনেক কিছু। আসসালামু আলাইকুম। ভালো আছে? আসসালামু আলাইকুম। ওইখানে হ্যাঁ। এই বয়সেও উনি নিজে মৌমাছি পালেন, পরে পারবে 4-5 বছর, কিন্তু ডিম দিতে পারবে 2 থেকে 3 বছর। হ্যাঁ, ঠিক আছে। আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। জি, শুক্রাণুর ছবি দেখবেন? আমি আমার জানা ভালো লাগছে। আচ্ছা, তুমি তো ছিল মানে ওই যে নদীর পাশে দেয় না, অনেক গ্রামের মধ্যে যে কাজ করে পরিষ্কার দেখে সেটা হলো তাই ওদের চাষ ওটা হয়তো যে বাক্সের মধু যেগুলা, বাক্স যেগুলা আমি যেটুকু দেখি নিতেছে সেটা তো দেখার মতো কোনো বাক্স তো আগে থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে আসে, সেখানে তো সে ওইভাবে তার থাকে খাবার তো দিতে পারে না। হ্যাঁ, আরো কিছু অভিজ্ঞতা বলেন আপনার কাছে, খুব ভালো ভালো কথা আছে। সুন্দরবনটা লাগে নাটোরে লিচু বাগানে বা বক্স আছে, সেখানে তারা ওই মধু কাটাবে, যদি ফ্রেমে 2 পাশে কাটা মারা হয় তাহলে ট্রাকে ঝাঁকা লাগে, ঝাঁকা না লাগলে ওই মধুটা স্টেশনে পড়ে না, আমার সিটিকে পড়ে না। ডাব খাওয়াইয়ে মৌমাছিরে বাড়ি করবে, ওইটাও ঠিক, এটা পোতার এক ধরনের পোতার। এখন মধু পাতলা এবং মধু বেশিরভাগই কম, আগের চেয়ে মধু একটা কমন সমস্যা, উনিও বললেন, আপনিও বললেন যে আগে ছিল একটু ঘন, এখন একটু পাতলা। মধু আগের চেয়ে অনেক কম। পুরো উঠতে পারে, এত শিরুল আর এটা হলো দেখছি মাটির থেকে বাড়ায় মাঝে মাঝে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমার হাতে একটা স্ট্যান্ডার্ড আছে, BDS 10392022 সেকেন্ড রিভিশন, এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর হানি, মধুর জন্য। এটাই হলো এই বইটার মধ্যে সমস্ত কিছু সরকার এক জায়গায় লিপিবদ্ধ করেছে, মধুর মান কেমন হবে, কি হবে না হবে। তো মজার ব্যাপার হলো, আপনি 33 বছর ধরে মধু কাটতেছেন, এক একজনের লম্বা সময় অভিজ্ঞতা। আমরা মধুর অনুষ্ঠানটা করতেছি 100 বছর ধরে, 100 বছরের বেশি হবে না মধু কাটা অনুষ্ঠানটা? 1 এপ্রিল, স্যার কি বলেন? আসলে ওরকম ভাবে বেশ পর থেকে শুরু হয়েছে, কিন্তু মানে এখানে দেখলাম প্রথম। আচ্ছা, মধু কাটা অনুষ্ঠান যেটা 1 এপ্রিল, হ্যাঁ সাতক্ষীরার কথা বলতেছি, বুড়িগোয়ালিন। এটা কতদিন ধরে দেখতেছেন? স্বাধীনতার আগে থেকেও না, অনেকদিন ধরে তো হচ্ছে। আগে থেকে ওখানে ছিল না, মানে এই দিবস হিসাবে ছিল, যেমন ওনার কাছ থেকে যেটা শুনলাম 27 সন থেকে আমরা ইদানিং যেটা করতেছি ওটা ধারাবাহিকতা করতেছি, কিন্তু কতদিন যাবত যেটা করতেছে আসলে এই ধরনের কোনো রেকর্ড। আচ্ছা, যাই হোক, বেশ লম্বা সময় ধরে হচ্ছে। কিন্তু
বড় আশ্চর্যের ব্যাপার ছিল, আপনারা যে মধুর জন্য ট্যাক্স দিচ্ছিলেন, আগে নিতেন কত, এখন 16 আর 22 টাকা করে নেন। হ্যাঁ, আগে আরও কম নেওয়া হতো, 6 টাকা আর 10 টাকা করে নেওয়া হতো। তো এই গভর্নমেন্টের একটা রেভিনিউ নিচ্ছে যে জায়গা থেকে, যে পণ্য থেকে, ওই পণ্যটার নাম, ওই জায়গার পণ্যটার নাম আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ছিল না। মধু নিয়ে যে স্ট্যান্ডার্ড, এখানে সুন্দরবনের মধুর নাম ছিল না। তো আমি যখন স্ট্যান্ডার্ডটা নিয়ে কাজ করা শুরু করি আজকে থেকে 4 বছর আগে, আমি প্রথম দেখলাম যে এখানে বিদেশি উদ্ভিদের নাম আছে। আমাদের খলসের গাছের নামও নাই, গরানের গাছের নামও নাই, আমাদের সরিষার নামও নাই, ধনিয়ার গাছের নামও নাই, সুন্দরবনের মধুর নামই নাই। আমি প্রথম একটা দরখাস্ত আকারে সরকারের নজরকে আকৃষ্ট করলাম যে আপনারা যে একটা স্ট্যান্ডার্ড করেছেন, যেটা আইন, যেটার কারণে আপনারা মধুররা পরীক্ষা নিরীক্ষা করেন, মধুর মানের স্ট্যান্ডার্ড দেন, মান নিয়ন্ত্রণ করেন, বাজারে মধুটা আসে, সেই স্ট্যান্ডার্ডে আমাদের যে সবচেয়ে দামি মধু সুন্দরবনের, যেটার জন্য গভর্নমেন্ট রেভিনিউ নিচ্ছে, টাকা নিচ্ছে, সেটার নাম এখানে থাকবে না কেন? তো গভর্নমেন্টের মধ্যে একটু নড়াচড়া হলো, আলোচনা হলো, মিটিং কল করলো, এক্সপার্টদেরকে ডাকলো, আমিও গেলাম। যাওয়ার পরে দেখা গেলো যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটার সাথে আমাদের দেশের মধুর সাথে বেশি সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না, মিল পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের মধু কিছু জমে যায়, কিছু পাতলা হয়, কিছু ঘন হয়, কিছু গাছ জমে। পরবর্তীতে আমরা এটা পরিবর্তন করার জন্য আবেদন করলাম, আর এটার জন্য আমি আমার গবেষণাপত্রগুলো নিয়ে সবার সামনে হাজির করলাম। এবং এই ব্যাপারে আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় ডিএফও স্যারকে এবং আমাদের হাসান শেখ, ওনাদের এই পিরিয়ডে, এবং উনিও এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা এই মিটিংয়ে অংশগ্রহণ করার পর ওনারা অংশগ্রহণ সবার সামগ্রিক সহযোগিতার কারণে নতুন একটা স্ট্যান্ডার্ড এসে, যেখানে এই প্রথম বাংলাদেশের সুন্দরবনের মধুর নাম আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে এসছে। আপনাদের সুন্দরবনের মধুর নামটা আগে ছিল না, আপনারাও তো জানতেন না। সুন্দরবনের মধুর নাম যে ছিল না, এটা আপনারা জানতেন না। আমি একটু করে পড়ে শোনাই। ফর সুন্দরবন হানি, এই প্রথম সুন্দরবন হানির নাম আমাদের স্ট্যান্ডার্ডে আসছে। ফর সুন্দরবন হানি অবলিক র হানি উইথাউট ফার্দার প্রসেসিং হুইচ পারমিটেড ইন সেকশন 4.1। কম হানি, কম মৌচাক, আপনারা সব মৌচাক নিয়ে আসেন না, সাবদেরকে দেন না, কম হানি। এরপর হলো কাট কম ইন হানি, অর্থাৎ একটা মধুর বোতলের মধ্যে এক টুকরা মৌচাক দেওয়া আছে, বিদেশে এই মধুর এভাবে বিক্রি হয়, এটাকে চাং হানি বলে। দ্য ম্যাক্সিমাম লিমিট ফর ময়েশ্চার ইজ 25%। আবার বলছি, ফর সুন্দরবন হানি অবলিক র হানি উইথাউট ফার্দার প্রসেসিং হুইচ পারমিটেড ইন সেকশন 4.1। কম হানি, কাট কম হানি or চাং হানি, দ্য ম্যাক্সিমাম লিমিট ফর ময়েশ্চার ইজ 25%। নতুন ব্যবসা করেন উনি, এটা এই সেট আপটা কিনেছেন। এরকম আমাদের এরকম বাংলাদেশে প্রায় 20টার মতো এরকম মানে ল্যাব আছে। আমি 4 দিন আগে আমাদের BCSIR এর একটা সেমিনারে ছিলাম, ওখানে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা আসছেন। তারা আশ্চর্য হয়ে গেছেন। আমি যখন বলেছি আমরা যারা মধু বিক্রি করি, প্রথমে আমরা মধু বিক্রেতাদেরকে বিজ্ঞান মনস্ক করে মধু চেনার জন্য তাদেরকে একটা ট্রেনিং দেয় এবং একটা ল্যাব করতে বলি। এটা অন্য কোনো পণ্য এভাবে হয় না। কারণ আমি যদি মধু না চিনি, তা আমি ভালো মধু কেমনি বেচবো? আমি মধুর নামে তো তখন চিনির শরবত বিক্রি করব। এই জন্য আমাকে আগে মধু চিনতে হবে। আমাকে আগে মধু চেনার জন্য আমি মধুর কিছু পরীক্ষা নিরীক্ষার সম্বন্ধে জানতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা এই মাইক্রোস্কোপের মাধ্যমে করি, যেখানে 1 ফোঁটার একটু কম মধু দিলে, এই যে আমরা এখানে মধু দিয়েছি অল্প করে, অল্প একটু মধু দিয়েছি, এই মধুর মধ্যে কী কী পোলেন আছে একটু সরান স্ল্যাগগুলো। যেমন এইটা আমরা সুন্দরবনের একটা অ্যাডজাস্ট করেন, এটা খলসাকে আনেন। আমরা যে গরান ফুল খাই না, গরান বলি, এই গরানের পোলেন। খলসাটা আনেন একটা, একটু সরান, আস্তে আস্তে নেন, আর একটু অ্যাডজাস্ট করেন, একটু লম্বাটে টাইপের যেটা পোলেন হবে, এগুলো সব গরান। যে গরান এমনি একটু সরান, খলসা ছিল তো, ডানে যান, বামে যান, অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্ট করে নিন। এই যে এটা একটু অ্যাডজাস্ট করেন, ফোকাস করেন, এই রাখেন। ওই একটা এটা তরমুজের মতো পোলেন দেখতেছেন না, তরমুজের মতো একটা জিনিস, এটা হলো খলিশা ফুলের পোলেন। এটা হলো খলিশা ফুলের পোলেন। এই পোলেনটা আমরা সুন্দরবনের খলিশা গাছগুলো কোনো একটা এলাকায় বেশি করে আছে, কোনো এক জায়গায় গরান আছে, কোনো এক জায়গায় কেওড়া বেশি, একটু নিচের দিকে কেওড়া বেশি। তো এক এলাকার মধ্যে এক জিনিসের পোলেন হলো ফুলের একটা গুঁড়ি, এবং ওটা মৌমাছি ক্যারি করে খাওয়ার জন্য নিয়ে আসে, ওটা মধুর মধ্যে যোগ হয়ে যায়। আমরা মধু দেখে বলতে পারবো কোনটা কোন ফুলের পোলেন। কালো জিরাটা লাগান এখন।
বুঝতে পারছেন, এটা দুটো দুই রকম না। এই পোলেনটা আমরা যে মধুতে বেশি পাবো আমরা ওই মধুটাকে খোলসের মধু বলতে পারবো। আমাদের সাধারণত মার্চের লাস্টের উইক আর এপ্রিলের ফার্স্ট উইক এই সময়ের মধ্যে খোলসের মধুটা একটু বেশি হয়, খোলসের ফুলটাও বেশি হয়। এর আগে ফুটে লতা আছে, লতা ফুটে হরগোজা আছে, কেওড়া, এরপরে খোলসের পরে কেওড়া শুরু হয়, এরপর পশুর আসে, তারপর লতা আছে, তারপর বুড়ি আছে, বিভিন্ন রকমের মধুগুলো ফুল থেকে মধুগুলো হয়। এটা কালো জিরা, ধনিয়া নেন তো, লম্বা টাইপের একটু ছোটো করে হয় কালো জিরাটা না। এইটাতে ইয়ে লাগছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে এটা আনেন, এটা 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 একটু নিচে আসেন, এই যে এটা আনেন, এটা রাখেন রাখেন। এর আগে আপনাকে যেটা দেখালাম ওটা হলো সুন্দরবনের মধু। এই যে সুন্দরবনের মধু পাতলা হয়, উপরে পোলেন জমে, গরান জমে, ইয়ে কই এই কালো জিরা মধুটা কই আপনার। তো সুন্দরবন এলাকার বাইরে যে মধুটা আমাদের মানুষের হয় তার মধ্যে ব্যাপক চাহিদা হয় কালো জিরা ফুলের মধু। তো এই কালো জিরা ফুলের মধু হলো এটা আমার এই ভাইয়ের সুন্দর বোতল করেছেন, দেখেন চমৎকার করে। সুন্দরবনের মধু এত সুন্দর বোতল আগে দেখছেন কোনোদিন? পানির বোতলে মানুষ বিক্রি করতো, তাই না? মিনারেল ওয়াটার 7 আপের বোতলের মধ্যে। না এখন না, পরে আমি করে দেবো। হ্যাঁ এখন শুনুন, যে এবার সুন্দর করে একটা বোতল বানিয়েছে, ডাইস দিয়ে বানিয়েছেন বিশ্বের দরবারে সুন্দরবনের মধুকে উপস্থাপন করার জন্য। কি বলেন, সুন্দর হয়েছে না? আচ্ছা, এটা যে মানুষকে প্যাকেট আকারে দিবে এটা উনি প্যাকেট বানিয়েছেন। প্যাকেটটা একটু সংশোধন হবে, উনি এখানে সানফ্লাওয়ারের ছবি দিয়েছেন, আমরা এটা কারেকশন করতে বলছি, উনি কারেকশন করে এখানে খোলসে ফুলের ছবি দিবেন। খোলসে ফুল চিনেন তো আপনারা? হ্যাঁ। আচ্ছা, এত সুন্দর করে যে সুন্দরবনের মধুটা উনি মানুষের সামনে উপস্থাপন করতে চাইছেন, একটা বিদেশের একটা মানুষকে যদি দেওয়া হয় তাহলে এটা কেমন হবে? খুব সুন্দর হবে না জিনিসটা? ভাইয়ের জন্য সবাই একটা হাততালি দিতে পারবেন না? আপনারা কখনো কল্পনা করছেন যে মধুকে এত সুন্দরভাবে উপস্থাপন করতে হবে? আমরা মনে করছি যে মিনারেল ওয়াটার বোতল 2 টাকা দিয়ে কিনবো, পানি দিয়ে একটু শুকাই টুকাই ভিতরে একটা কাপড় দিয়ে মুছে টুচে ওখানে মধু ভরে বিক্রি করবো, এভাবেই তো বেচা হচ্ছে, তাই না? অথবা 7 আপের বোতল বিক্রি হচ্ছে। এরকম একটা প্যাকিং এর মধ্যে সুন্দরবনের মধু যদি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যায়, অথবা সিএফ স্যারের কাছে যায়, অথবা সচিবের কাছে যায়, অথবা ফরেনারদের কাছে যায়, তাহলে একটা তাদের প্রেজেন্ট তাদের অনুভূতিটা অন্যরকম হয়ে যাবে। তো সুন্দরবনের মধুকে আমরা এত দামি একটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করলাম। আচ্ছা, এটা করেছে উনি কালো জিরা ফুলের পোলানের প্যাকেট। যদি ওনার তারিফ হয়ে যাচ্ছে, ওনার মার্কেটিং হয়ে যাচ্ছে, কিন্তু উনি কষ্ট করছেন। আমাদের এখানে মার্কেটিং এর সুযোগ নেই, এটা আমরা একটা স্বীকৃতি দিচ্ছি। উনি মার্কেটিং ছাড়াই উনি ব্যাপকভাবে মধু বিক্রি করেন বাংলাদেশের মধ্যে। অনলাইনে পেজ আছে, জি অনলাইনে পেজ আছে, জি জানেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য বলছি, এখানে যে একটা ছোট বালিশের মতো পোলেন দেখতেছেন, বালিশের মতো, এটা একটু লম্বা বাদামের মতো, তাই না? দেখতেছেন আপনারা সবাই? এটা হলো ধনিয়ার পোলেন, এটা হলো শিমুল তুলার পোলেন, এটা হলো কালো জিরা ফুলের পোলেন, কালো জিরা ফুলের পোলেন। আচ্ছা, এই বালিশের মতো এই পোলেনটা যদি আমরা সুন্দরবনের মধুর মধ্যে পাই, সুন্দরবনের মধুর পোলেন একটু আগে দেখাইছি না, বালিশের মতো এই পোলেনটা যদি সুন্দরবনের মধুর মধ্যে পাই, তাহলে ওই মধুটার ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে? কে বলতে পারবেন? তাহলে সুন্দরবনের দামি মধু যেটা, এটার মধ্যে ধনিয়ার যে কম দামি মধুটা মিশাই দেওয়া হয়েছে, যার কারণে ধনিয়ার পোলেনটা সুন্দরবনের মধুতে চলে আসছে। এবং সুন্দরবনের মধুতে, সুন্দরবন এলাকায় ধনিয়া চাষ হয় না, মৌরি কিছু চাষ করে। মৌরি সুন্দরবনের যে এলাকার যে বনজীবীরা তাদের বাগানের মধ্যে অল্প করে করে নিজেরা খাওয়ার জন্য, কিন্তু ধনিয়া ব্যাপকভাবে চাষ হয় না। আর সুন্দরবনের মধুটা হয় আপনার মার্চ মাসে, চৈত্র মাসে, ধনিয়া হয় ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ মার্চ এপ্রিল মাসে আমাদের সুন্দরবনের মধু হয়। তাহলে দুইটার সিজনও দুই রকম। তাহলে আমরা এই পোলেন দেখে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পারতেছি মধুর মধ্যে ভেজাল দেওয়া হচ্ছে কিনা, ভেজাল মিশানো হচ্ছে কিনা। আরেকটা মেশিন দিয়ে আমরা পরীক্ষাটা করি, এই পরীক্ষাটার কথা বইতে আছে, এটা হলো যে স্পেসিফিক গ্রেভিটি। এটা আপনারা অনেক সময় দুধ মাপতে দেখবেন, ওটাকে ল্যাক্টোমিটার বলে, দুধের মধ্যে ছেড়ে দেয় এরকম মিটার, অনেকগুলো জিনিস মাপা যায়। এটা হলো মধু মাপার মেশিন। সুন্দরবনের মধুতে কতটুকু পানি থাকবে এটা আমরা বলে দিয়েছি। তো এটা গেল আপনার HMF। আরেকটা পরীক্ষা আমরা করতে পারি, এটা হলো পিএইচ লেভেলটা 3 থেকে 2.8 থেকে 5.5 অথবা 6 পর্যন্ত থাকে। পানি থাকবে কিছুটা, হয়তো 25 ভাগ, সর্বোচ্চ 25 ভাগ থাকবে। সব মধুতে পানি থাকবে, সব মধুতে পানি থাকবে, পানি ছাড়া ইয়ে হবে না। এই পানি ছাড়া কোনো মধু হবে না। পানি ছাড়া যে জিনিস ওগুলো তো শক্ত, যেমন এটার মধ্যে পানিটার মধ্যেও পানি আছে, 5-6% পানি আছে। আপনারা যে চাল আর গম খান ওখানেও পানি আছে, কিছু পানি আছে। তো
পানি বেশি থাকলে পাতলা হবে, পানি কম থাকলে ঘন হবে। যেমন এই মধুটাতে কি হবে, পাতলা হবে, এটা ঘন হবে। এটার ময়েশ্চারটা একটু দেখান তো স্যারকে, এক ফোঁটা দিয়ে, তাহলে একটু পার্থক্য করে বুঝতে পারলো। হ্যালো, একটু পরে কথা বলতে, একটু অনুষ্ঠানে আছে তো, হ্যাঁ একটু পরে কথা বলি। ওটা মুছে এটা দেন একটু করে। আপনি আমার কথা বুঝতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত রাখতেছে না তো? নিচে দিয়ে যান একটু। আর এটা হলো পিএইচ মেশিন, এটা মধুর মধ্যে খুলে এভাবে চুবিয়ে দিলে এখানে একটা মান উঠবে। আমাদের পিএইচটা হলো 1 থেকে 14 পর্যন্ত, তার মধ্যে মধু হলো 3 থেকে 6 অথবা 2.8 থেকে 5.5 পর্যন্ত, এরকম বিভিন্ন দেশে কিছু মান দিক আছে। তো এইটা দিয়ে আমরা কোনো কারণে এটা ডুবানোর পর যদি এখানে মান আসে 12, 11, 10, তাহলে কোনো চোখ বন্ধ ছাড়া বলতে হবে যে এটা ভেজাল মধু। কোনো কারণে মান আসে 1, 2, তাহলেও ভেজাল মধু। এটা 3 থেকে 6 এর ভিতরে থাকবে। এই পিএইচ মেশিন দিয়ে আমরা অনেক জিনিস আমরা দেখতে পারবো। আমাদের দেশে 3 থেকে 6 এর ভিতরে থাকে আমাদের সবগুলো মধু, যেমন সুন্দরবন থাকে 3.5, কালোজিরা থাকে 4.5, মানে 3 থেকে 6 অথবা 2.8 থেকে 5.5 এর ভিতরে সবগুলো যাবে। হ্যাঁ বলেন, এটা কত পাচ্ছেন? 22.5। কত পাইছে? 22। এর আগেরটা কত পাইছিল? 25। সুন্দরবনের মধু বইতে কত থাকতে হবে বলছে? 25 বলছে। আর সুন্দরবন বাদে ময়েশ্চার পার্সেন্ট বাই মাস ম্যাক্সিমাম 23, ম্যাক্সিমাম 23। স্যার কত পাইছে? 22.5। লিমিটের কোথায় আছে? তাহলে যে মধুগুলো চাষের বলি আমরা, পোষ মানানো মৌমাছির মধু, ওগুলো 23 থাকতে হবে। যেগুলো বনের এবং র মধু, ওগুলো থাকতে পারবে সর্বোচ্চ 25 থাকলে আমাকে কেউ ধরতে পারবে না, নিরাপদ। তবে আমরা চেষ্টা করব মধু যেন আমাদের এই যে উনি যে বললো, আগে মধু ঘন ছিল, এখন মধু পাতলা। আগে মধুওয়ালারা মধু কাটতে যেত 2 মাসের জন্য, তা না, এখন যাই 14 দিনের জন্য। আগে মধুওয়ালাদের সংখ্যা কম ছিল, আগে ওরা মৌমাছি চাকটাকে যত্ন করতো, দেখতো আগে মধু হয়েছে কিনা। এখন তো আপনারা কাঁকড়া কাটতে যারা যায় 300 গ্রাম মধু হয়, ওখানে কোপ একটা দেয় না? এই জন্য আমরা বন বিভাগের কাছে একটা আবেদন করছি, সেটা হলো যে এপ্রিল মাস থেকে যেহেতু মধু কাটা শুরু হয়, এপ্রিলের আগে মার্চ মাসটা কাঁকড়া ধরার জন্য উন্মুক্ত থাকে। তো ওই কাঁকড়া ধরতে যায় সাধারণত অল্প বয়সী ছেলেপেলেরা, বেশি বয়োজ্যেষ্ঠরা যায় না, বা 2-3 জন ফ্যামিলির লোকজন যায়। কাঁকড়ার জালটা ফেলে ওরা বসে থাকতে হয়। চিন্তা করে মার্চ মাসের শেষ সপ্তাহে যখন কাঁকড়া ধরতে যায়, চিন্তা করে বসে যেহেতু আসি, বনে একটু করে নেমে দেখি না চাক পাই কিনা। দেখলো যে একটাতে মাত্র মৌমাছি এসে বসছে, 300-400 গ্রাম মধু হবে। চিন্তা করছে এটা যদি আমি কেটে নিতে পারি, তাহলে 300-400 গ্রামের দাম 300-400 টাকা এসে যাবে। হ্যাঁ, কাঁকড়া বেচে তার অত টাকা পাওয়া যাচ্ছে না, তখন তার ওখানে কোপ দেয়, কোপ দিয়ে ওই মৌমাছির মধুটা নিয়ে আসে। এখন একটা লোক মাত্র বাসা বানাতে আসছে, তাকে যদি আপনি গুদাগুদি করেন, ডিস্টার্ব করেন, সে বলবে যে জায়গা ভালো না, সে কী করবে, চলে যাবে এখান থেকে, দূরে চলে যাবে। আর যদি সে আগে বসতে পারে, সন্তান জন্ম দিতে পারে, বাসাটা বড় করতে পারে, এখন যদি কিছু মধু কেটে নিয়ে আসেন, তো সে চিন্তা করবে আচ্ছা কাটলে কাটুক, আমার অনেক মৌমাছি আছে, আমি আরও মধু আনবো। সেজন্য হ্যাঁ, এখন আপনারা মৌচাকটা বর্ষার শুরুতেই মার্চ মাসে কাঁকড়ার পাশ থাকার কারণে আমাদের মধুওয়ালাদের বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে। একটা হলো মৌমাছির চাক চলে যাচ্ছে, দ্বিতীয়ত হলো যে মধুগুলো পাচ্ছে এগুলো পাতলা মধু হচ্ছে, এগুলো ম্যাচুরিড হয় নাই। আমরা একটা দিন আসলে একটা গবেষণার জন্য করা হয়েছে, খুলনা ইউনিভার্সিটিকেও বলা হয়েছে, প্লাস আমাদের মানে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলা হচ্ছে। এখন আসলে সরকারি যে কোনো ডিসিশন আসতে তো সময় লাগে, উপস্থাপন করা হয়েছে, একদিন না একদিন সময় মানে ডিসিশন পাওয়া যাবে আশা করা যায়। একটা জিনিস শুরু হলো, হ্যাঁ, হয়তো আমরা ফল পাবো না, হয়তো 10 বছর পর ফল পাওয়া যাবে, আমাদের মধুওয়ালাদের একটা লাভ হবে, মৌমাছির জন্য লাভ হবে। আরেকটা আবেদন আমি বারবার করে যাচ্ছি, আজকে 10 বছর ধরে বলে যাচ্ছি, সেটা হলো আপনাদের বন্ধ বাঁধা প্রায় 52%। বন্ধ বাঁধা যেটা অভয়ারণ্য, ওখানে যদি কেউ গাছ না কাটে কোনো সমস্যা নাই, ওখানে কেউ যদি মাছ না ধরে তাহলেও কোনো সমস্যা নাই, ওখান থেকে কেউ যদি গোলপাতা না কাটে কোনো সমস্যা নাই, কিন্তু ওখান থেকে যদি মধু কাটা না হয় তাহলে সমস্যা আছে। কি সমস্যা আপনাকে বলি, 52 জায়গার মধ্যে মৌচাক বাসা বাঁধছে। এখন আপনারা এই যে পোশাক পরে বন্দুক নিয়ে বসে আছেন, কাগজ চুরি করে তারা ঢুকতে পারবেন। এখন মানে যদি আপনি কেমন অবস্থা করছে খোলা ছিল না, এখনো কোনটার ভিতরে রয়েছে।
এটা একটু এখানে ওই ইয়েতে দিন। এটা সামনে দিন, এটা স্যার আউট অফ স্কেল আর কি। এটা কোথায়? 28 উপর স্যার আমার এখানে একজন দিছে আর কি কতখানি ভালো জিনিস দিছে সেটা একটু দেখতেছি। না মধু ঠিক আছে কিন্তু স্যার দেশীয় 28 পাতলা হয়। তো এটাতে আচ্ছা। কি ধরনের পোলেন আছে সেটা একটু আমরা মানে একবারে প্র্যাকটিক্যাল দেখে নেই। এটা ভালো করে পরীক্ষা করতে হলে আমাদের আরো অনেক সময় লাগবে। আমরা শর্টকাটে দেখাচ্ছি। এখানে একটা মেশিন আছে, এটাকে সেন্ট্রিফিউজ মেশিন বলে। হ্যাঁ, এটা খুব স্পিডে ঘুরে। আমরা পোলেনটাকে মধুটাকে পানির সাথে মিশিয়ে এখানে ঘুরাই। হ্যাঁ, এটা মিনিটে প্রায় 6-7 হাজার 5,000 4,000 বার ঘুরে। ঘুরার কারণে পোলেনটা নিচে চলে আসে, আমরা পোলেনটা পরে দেখতে পারি। এখন শর্টকাট করে আমরা দেখার চেষ্টা করতেছি যদি কোনো পোলেন, এবং এটাকে আরো গভীরভাবে আরো অনেক বড় করে দেখতে হবে, তারপর আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন পোলেনের সাথে ম্যাচিং হয়। আমি যেটা বলতেছিলাম যে 52 জায়গার মধ্যে মৌমাছি বাসা বাঁধছে। কেউ যদি ওদেরকে না কাটে তাহলে 2 মাস তারা প্রথমে যে মধুটা আনছে এটা খেয়ে কাটিয়ে দিবে। আর কেউ যদি কেটে নিয়ে আসে তাহলে মৌমাছির অস্থির হয়ে যাবে, যে তারা বলবে যে আমাদের খানা নাই, আমাকে আবার ফুলে যেতে হবে। তো মৌমাছি যত বেশি ফুলে যাবে তত বেশি ফুলের বিয়ে হবে, বিয়ের পরাগায়ন হবে। ফুলের পরাগায়ন হলে ওই গাছে ফল হবে, বীজ হবে, ওই গাছ থেকে নতুন গাছ হবে এবং বন টিকে থাকবে। লক্ষ লক্ষ বছর ধরে সুন্দরবন আসলে এইভাবেই টিকে আছে। আমরা যে কিছু গাছ টাছ লাগাই মাঝে মধ্যে, এগুলো আসলে লোক দেখানো, এগুলো দিয়ে সুন্দরবন টিকে নাই। সুন্দরবনে গাছ লাগানো হয় না। না, অনেক বাইরে লাগাচ্ছে, বাইরে যারা লাগাইতেছে সেটা তাদের মতন করে সুন্দরবনে বাইরে লাগাইতেছে, কিন্তু সুন্দরবনের ভিতরে কোনো প্রকার প্লান্টেশন নাই। নাই, সুন্দরবনের গাছ ওরা গাছকে টিকিয়ে রাখে, যেভাবে বলছেন ওইভাবেই গাছ ওরাই চলবে, ওইভাবে লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে। হ্যাঁ, তো সেজন্য এটা একটু বিবেচনা করতে হবে যে আমরা অন্তত অভয়ারণ্যে আর কোনো কিছু কাটতে না দিলেও আমরা মধুটা কেন যদি কাটতে দিই তাহলে আমাদের মধু উৎপাদনটাও বাড়বে। এটাই পৃথিবীর একমাত্র মধু, মানে আমাদের জানার মধ্যে অর্গানিক মধু। অর্গানিক মানে যেখানে যে গাছের মধ্যে কেউ সার দেয় নাই, কেউ পানি দেয় নাই, কেউ বিষ স্প্রে করে নাই, ওই গাছে যে ফুল ফুটছে ওইখান থেকে যে মধুটা হয়েছে এটার মধ্যে কোনো কিছুর প্রভাব নাই। এই মধুটা আমরা চরদামে বিদেশে মার্কেটিং করে বিক্রি করতে পারবো। সুন্দরবন বলছে না? হ্যাঁ গরম সুন্দরবন বলছে। আপনার ময়েশ্চার লেভেল বেশি কিন্তু পোলেন আছে যথেষ্ট পরিমাণে। গরম আছে। এই যে এই ধরনের পোলেন আমরা দেখলাম একটু আগে। হ্যাঁ করণীয় কি ক্ষেত্রে? ওই ঘন কোপ মারছে, ঘন কাটছে সেই মধু। তোমার পাশের আগে না না আছে স্যার, ঠিক আছে। এই যে প্রচুর পোলেন দেখা যাচ্ছে, গরম। আমির ভাই পোলেনের অভাব নেই। গরানি খালি বেশিরভাগ গরম দেখা যাচ্ছে। বেশি গরম খরিশা হয়তো যে এলাকায় ছিল ওই এলাকায় খরিশার গাছ নাই বা কম, এরকম হতে পারে। কোন একটা এলাকায় খরিশা বেশি, কোন একটা গরান বেশি। খুলনা রেঞ্জারে এধারে গরান বেশি। খুলনা নাই, সাতক্ষীরা। মধুটা কতদিন আগে দেয়া স্যার নেয় সংগ্রহ করা মানে? আমাকে দিয়ে এসে কোনো দিলেন তাহলে দ্বিতীয় ঠিক। আমরা তো মধুদের চিনি মিষ্টি ব্যাপার এটা কিভাবে বুঝবো? আসলে আপনারা এখানে বেশি ভালো বুঝবেন না। এখানে একটা পরীক্ষা আছে, এখানে পরীক্ষাটা হলো আপনার 5 নাম্বার পরীক্ষা, সুক্রোজ পার্সেন্ট বাই ম্যাস ম্যাক্সিমাম। সুক্রোজ মানে চিনি, মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে এটা 5% এর উপরে চলে যাবে। এখানে আছে ম্যাক্সিমাম 5 ভাগ চিনি থাকতে হবে, 5 ভাগের নিচে থাকতে হবে। যদি চিনির পরিমাণ 5 ভাগের বেশি পাওয়া যায় তাহলে বাইরে থেকে চিনি অ্যাড করা হয়েছে। আরেকটা জিনিস আছে আপনার ফ্রুক্টোজ গ্লুকোজ রেশিও 0.95 থেকে 1.45। এটাও আমাদের এখানে পরীক্ষা করা সম্ভব না, ওটা বড় ল্যাবে নিতে হবে। আপনারা বিএসটিআই তে 1000 টাকা দিলে সরকারি নিয়ম আছে, আপনাদেরকে এই টেস্টটা করে দিবে। এই টেস্টের মাধ্যমে চিনি বিশ্বাসন হচ্ছে কিনা আপনারা সহজে করতে পারবেন। খাওয়া চলবে আপনার বোতলটা খুব সুন্দর, এটাও সুন্দর করছে। স্যার এই বোতলটা খুব সুন্দর বলছেন, আপনারা শুনছেন না? তার মানে স্যার এটা পছন্দ হয়েছে। আমার পছন্দের বিষয় না, একটা জিনিস প্রেজেন্টেবল। প্লাস্টিক না, একটা জিনিস মনে রাখবেন, প্লাস্টিক আর প্যাড পার্থক্য আছে। এগুলো প্লাস্টিক, হ্যাঁ, আর এগুলো হলো পিইটি প্যাড। এটা হলো পিইটি প্যাড, যেটা আমরা পানি রাখি। প্যাড বোতল পলিইথিলিন প্যারাপ্যাটালাইট বলে, যেটা বিশ্বে খাদ্যের জন্য কাজে লাগবে।
ও এটা তো বাড়াই থাকে। এখানে খুলসি ফুলের হ্যাঁ, এরপরে এখানে খলিশা ফুল থাকবে সুন্দরবনের মধু। আমি প্রায় আমার কাছে 25 বছরের পুরাতন মধু আছে। একটু cover করুন। 25 বছরের পুরাতন মধু। আপনাদের এখানে একটা তথ্য কেন্দ্র আছে, তো আমি আমাদের সমস্ত বাংলাদেশের মধুওয়ালাদের পক্ষ থেকে আমি এই 25 বছরের পুরাতন মধু, মানে অনেক পুরাতন মধুটা, এটা কালো হয়ে গেছে কিন্তু এটা এখনো ভালো আছে, এটা আরো যুগ যুগ বলে ভালো থাকবে। তো তবে এটার মধ্যে অনেক জিনিস তৈরি হবে, অনেক যে জিনিসগুলা HMF সহ অনেক জিনিস তৈরি হবে যেটা মানব শরীরের জন্য ভালো নাও হতে পারে, চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে। তো এই আপনাদের প্রদর্শনী কেন্দ্রে আমি একটা মধু সমস্ত বাংলাদেশের মধুওয়ালাদের পক্ষ থেকে ওনাকে উপহার হিসেবে দিতে চাই। আমাকে না, সুন্দরবন পশ্চিমবঙ্গ বিভাগ, পশ্চিমবঙ্গ বিভাগকে। আরেকটা হলো এই যে স্ট্যান্ডার্ডটা হয়েছে, স্ট্যান্ডার্ড একটা কপি, এটাতে যেহেতু সুন্দরবনের নাম আছে, এই একটা কপিও আমাদের এখানে তথ্য, যদি সুন্দরবনের তথ্য এখানে থাকুক। এর সাথে কিছু খাঁটি মধু কেন জমে যায়, মধু কেন জমে যায় সেই ব্যাখ্যাটা এখানে রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা এই ব্যাখ্যাটা দিয়েছেন। এই ব্যাখ্যাটা সম্বন্ধে আমরা একটা সংকলন করছি, এটার একটা কপি আমি স্যারকে হ্যান্ডওভার করলাম। ছবিটা কই, ছবিটা বড় ছবিটা, মৌমাছির ছবিটা। আচ্ছা, এতক্ষণ মধু মধু করলাম, মধুই যদি না খাওয়াই, মধুই যদি না দেয়, তো এই অনুষ্ঠানটা তো মধুময় হবে না। তো এই 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 মধুটা আমি স্যারকে আমাদের সবার পক্ষ থেকে উপহার হিসেবে দিতে চাই। আচ্ছা, আর আজকে আমাদের ডিএফও স্যার যদি সুস্থ থাকতেন, উনি বলতেন আমি আপনার এই অনুষ্ঠানে মিস করতাম না, তো ওনার জন্য আমার তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে এই সুন্দরবনের এত সুন্দর মধুটা আরেকটা হলো, আমরা এই বছর 20 মে মেট্রোলজি ডে এবং 20 মে হলো মৌমাছি দিবস, বি ডে। এই দুইটা ডে, দুইটা প্রতিপাদ্য বিষয়ের মধ্যে আমরা সংযোগ স্থাপন করে মেট্রোলজি এবং বি কে এক জায়গায় করে একটা পোস্টার করেছি, যেখানে বাংলাদেশের 5টা মৌমাছির ছবি আছে। তার মধ্যে আমাদের সুন্দরবনের 2টা মৌমাছি আছে, একটা হলো ডরসাটা, একটা হলো স্টিংলেস বি। এই 2টা মৌমাছি হলো সুন্দরবনের মৌমাছি। এই আপনাদের যে তথ্য কেন্দ্র আছে, এই তথ্য কেন্দ্রে আমি এই ছবিটা একটু উপহার হিসেবে দিতে চাই স্যারের মাধ্যমে। এই পোস্টারটা করা হয়েছিল বি ডে এবং মেট্রোলজি ডে কে সামনে রেখে। তানভীর আসেন, নিয়ে আসেন, আলামিন আসেন, নিজাম ভাই আসেন, নিজাম ভাই ওরা নিজের করে 30 বছর 30 বছর যাবত বা 23 বছর 30 বছর যাবত নিজেরাই মধু কি করে, মানে লোকজন আসলে পরে সে গাড়ি চালায়, ড্রাইভার গাড়িতে চলে, দেখা গেল যে একজন সুদীপের মেহমান আসবে, আচ্ছা হঠাৎ করে বললো এই তোমাদের এখানে মধু পাওয়া যায় না, এরকম শুনতে শুনতেই সে কিন্তু নিজের উদ্যোগে মধুটা বিক্রি করে। বাইরেও 1000 টাকা, আমার লোকের কাছে কিন্তু 1000 টাকা, এর বেশি না। আমার লোকের কাছে সে যদি বিক্রি করে, এটা নিয়ে অনেক কথা হয় যে আপনি আপনার এই জিনিসটা বিক্রি করতে পারেন না। এখন আমি এমন একটা লোক, আমি বাইরের দোকান থেকে নিব না, আমি তোমার বিশ্বাস করে তোমার কাছ থেকে নিব, তুমি একটু আমাদের দোকান করে দাও, এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে। যার কারণে ওই ব্যবসাগুলো তারা 4-5 জন কিন্তু নাম আসে, বিভিন্ন সময় শুনবেন যে এরকম মানে তারা এই করতেছে ওই করতেছে, এটা কিন্তু খারাপ কোনো সেন্সে করতেছে বলে আমার মনে হয় না। এবং আমি এই জিনিসটা যেহেতু মধু নিয়ে কোনো করার মতো সুযোগ ছিল না, আমরা আমাদের মতো করে এই পাঁচটা করছেন, আমার সাথে কথা হয়েছে। পরবর্তী বছর করোনার শেষের দিকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, সেই বিষয়টা নিয়ে যখন আমার সাথে শেয়ার করলেন, দেখলাম যে আসলে আমরা অনেক পিছিয়ে আমাদের ডিপার্টমেন্ট হিসাবে যতখানি নজর দেওয়ার দরকার ছিল, আমরা শুধুমাত্র রেভিনিউ আর্নিং নিয়ে ব্যস্ত। সুন্দরবনের মধুর ব্যাপার আসলে আমাদের তেমন কোনো প্রকারই ছিল না। আমরা জাস্ট রেভিনিউ কয় টাকা নিব, কত টাকা হলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা ছিল। এর চেয়ে বেশি আমরা কখনো আসলে চিন্তা ভাবনা করিনি। কিন্তু উনি আসার পরে, ওনার সাথে কথা বলার পরে আমাদের মনে হয়েছে করার দরকার। এবং পাশাপাশি উনি যে জিনিসটা করছেন আর কি, বিশেষ করে বিএসসি এর মাধ্যমে যেটা মধুর মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুন্দরবনে, বিশেষ করে সুন্দরবনের মধুকে 25% ময়েশ্চার থাকতে হবে, এটা ওনার করার আর পিছনে আরেকটা কারণ আমি যেটা জানি যে গত বছরের আগের বছর
অফ সিজনে মানে সিজন শেষের দিকে আইসা হরিনগর বাজারে 6 মনের মতো র্যাব এবং 6 টনের মতো মধু তারা এটা ভেজাল বলে এটাকে নষ্ট করে। এটাতে উনি কিছুটা মানে ব্যতীত হয়ে ইন্সপায়ার্ড হয়ে এই কাজটা করছেন। এর জন্য আমি মনে করি যে যারা মোয়াল আছে, যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা সবাই লাভবান হয়েছেন। আলটিমেটলি দেশের জনগণের জন্য জিনিসটা ভালো হয়েছে। পাশাপাশি এই বিএসটি এর এই মান নিয়ন্ত্রণের বিষয়টা হওয়ার কারণে এখন থেকে যারা বিভিন্ন রকম ঝামেলা করার থাকে তারা সতর্ক হয়ে যাবে যে না এখন তো মধু করা হয়। এটার জন্য আমরা উপজেলায় একটা মিটিং করছিলাম। সেই মিটিং এর আমি আসার আগে গত বছর জুলাই মাসের দিকে, জুন মাসের দিকে মিটিং এর ভিতরে আলোচনা হয়েছিল যে মধুর জন্য শ্যামনগরে একটা হলো ইয়ের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে একটা পরীক্ষণাগার করা যায় কিনা, কি ভালো খারাপ এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কথাটা উঠছিল। কিন্তু পরবর্তীতে সেটা আসলে কত কাগাইছে, আমি যেহেতু চলে আসছি আমি বিষয়টা জানি না। এটা আপনারা একটু উপজেলা প্রশাসনের সাথে যাদের ওইদিকে যোগাযোগ আছে একটু কথা বলে দেখতে পারেন, তারা আপনাদেরকে মোটামুটি করতে পারেন। এবং আমি মনে করি যে সুন্দরবনের পাশে এরকম একটা কিছু হওয়া দরকার। পাশাপাশি খুলনাতেও এরকম হওয়া দরকার, যেহেতু খুলনা থেকে বিভিন্ন জায়গায় পর্যটক আসতেছে, খুলনা থেকে তারা লঞ্চে উঠতেছে, আবার খুলনা থেকে নামে তারা উপর দিকে চলে যাচ্ছে, এইখান থেকে আর বিভিন্ন দোকান থেকে তারা মধু কিনতেছে। মধুটা কেনার পাশাপাশি যদি এটা পরীক্ষা করার একটা সুযোগ থাকে, আমার কিউরিসিটি থেকে আমি করতে গেলাম যে হ্যাঁ এই মধুটা কি আছে সব কিন্তু এখানে, তখন যে ব্যবসা করতে আসতেছে সে কিন্তু সতর্ক হয়ে যাবে যে এখানে একটা ল্যাব থাকার কারণে সে মনে করবে যে না এখানে আমি অনিরাপদ কোনো কাজ, ভেজালযুক্ত কোনো কাজ করতে পারবো। আমি মনে করি যে যেসব জায়গায় সুন্দরবনের পার্শ্ববর্তী যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 3 জায়গাতেই এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এবং আপনারা যে কাজটা করতেছেন আপনাদের বিভিন্ন জায়গায়, যেটা আপনারা মানে আমি ওনার কথায় কনভিন্স হয়ে আমাদের একটা অফিসকে আসলে এটা এমনি প্রথম থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে এখানে একটা অফিস যখন ভেঙে যাচ্ছে আমরা যখন করতেছি যে পরামর্শে 16 ফুট ইয়ে করে একটা বাহুর দৈর্ঘ্য অনুযায়ী আমি পুরো ফেলাইছিলাম। পরে ডেভেলপার জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন, করার পরে পাশাপাশি উনি যখন গেলেন যে মধুর কমবেরও তো এই 6 কোনা, সুতরাং এটাকে তাহলে কি করা যায়। তখন এটা থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে ওইখানে একটা মধুর জাদুঘর, উনিও সেই ধরনের একটা পরামর্শ দিলেন। প্রাথমিক পর্যায়ে উনি ওইখানে একটা রুম চাইছিলেন, আমরা সেটারও ব্যবস্থা করছিলাম। কিন্তু পরবর্তীতে আসলে আমি চলে আসার কারণে পরবর্তী কি অবস্থা আমি বিষয়টা জানি না। এখন আমি যেটা মনে করি, আমি থাকি বা না থাকি, যদি কোনো কাজ কোথাও শুরু হয়ে থাকে সেটা যদি জনগণের কল্যাণে হয় এবং একটা জিনিসকে প্রকাশ করার জন্য হয় এবং জিনিসটা ভালো দেশের কল্যাণ এবং জনগণের কল্যাণ এবং জনগণের উপকারের জন্য আমি মনে করি সেটা কন্টিনিউ করা দরকার। এবং আমি ওনাকে রিকোয়েস্ট করবো ডিএফএসের সাথে কথা বলে এটার ব্যাপারে আমরা কি করতে পারি, আপনারা কি করতে পারেন, এটা একটা প্ল্যান করে এটাকে একটা ফলপ্রসূ জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা। যেহেতু আমি ওখানে চলে আসছি, আসলে আমি কথাগুলো বললে অনেকেরই এটা বলবে চলে গেছে, তারপরে ওই জিনিসটা নিয়ে মাতামাতি করে। এই কারণে আসলে আমি কথা বলতে কিছুটা মানে বোধ করি, যার কারণে আমি কথা বলতে চাই না। তারপরেও আপনারা যেহেতু আসছেন, আপনারা কাজ করতেছেন, আপনাদের কাজটা জনবান্ধব এবং আমি মনে করি যে এটা থেকে জনগণের উপকার হবে, সেই সুবাদে আপনারা এই কাজ চালায় যান। আমরা মানে সরাসরি যে সহায়তা করার আমি মনে করি বন বিভাগের যারা আছে বনকর্মী তারা সেটা করার চেষ্টা করবে আপনাদেরকে, এবং বন বিভাগের আকুণ্ঠ সমর্থন থাকবে এই বিষয়ে। আমি আজকের যে উদ্যোগ আপনারা যে কার্যকলাপ করছেন এবং বন বিভাগকে যে বিভিন্ন রকম আপনারা করতেছেন, আমি মনে করি যে যদি আপনাদের ওই ধরনের সুযোগ থাকে যে এখানে কোনো কিছু করবেন, ওটার ছোট আদালত যদি এখানে মিনিয়েচার যদি একটা মৌ জাদুঘরের মতন বা মৌমাছির একটা কর্নার আমরা করে দিলাম, সেখানে যদি আপনারা কোনো কিছু ডিসপ্লে করতে চান তাহলে সেটা মনে হয় আমাদের এই ইনফরমেশন সেন্টারে আপনারা করতে পারেন। এবং এটা আমি মনে করি যে অনেক সময় আগে এটা চালু ছিল, কিন্তু এখন আসলে জিনিসগুলোকে যথাযথ মেনটেন না করার কারণে চালু নাই।
আপনারা যদি মনে করেন যেটাকে ওইভাবেই করবেন, একটা কর্নার মৌমাছির জন্য করবেন, তাহলে আমরাও ভবিষ্যতে এটাকে আরেকটু ডেকোরেটিভ করার চিন্তা ভাবনা করবো আর কি। ভবিষ্যতে আপনাদের সাথে এইসব বিষয় নিয়ে আরো আলোচনা হবে এবং আপনারা আপনাদের যে কাজগুলো করছেন সেটাকে যথাযথভাবে আরেকটু ভালোভাবে আরেকটু দেশের জনগণের জন্য এবং সবার জন্য নিরাপদ খাদ্যের যোগানের জন্য আপনারা যে কাজটা করছেন সেটার জন্য আপনাদেরকে আরেকটা সাধুবাদ জানিয়ে আমি বন বিভাগের তরফ থেকে আমাদের আসলে অনেক ধরনের ইয়ে থাকে, বলে প্রতিবন্ধকতা না, এটা তো ছিল সামর্থ্যের সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতার ভিতর থেকে আমরা যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করবো সহায়তা করা।